নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেল প্রয়াসে আপনাদের সাদর আমন্ত্রণ। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের গল্প বসকোম ভ্যালির প্রহেলিকা। স্যার আর্থার কোনান ডয়েল পেশায় একজন চিকিৎসক ছিলেন। এছাড়াও তিনি সাহিত্য ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন তার শার্লক হোমস নামক গোয়েন্দা চরিত্রটি সৃষ্টির মাধ্যমে। শার্লক হোমস চরিত্রটি পৃথিবীর অন্যান্য সকল গোয়েন্দা চরিত্রের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয়। শার্লক হোমস তার তীক্ষ্ণ, ক্ষিপ্র ও বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ শক্তির সাহায্যে সকল গোয়েন্দা প্রেমী পাঠকদের মন জয় করে আসছেন বরাবর। আর বেশি কথা বলবো না, আপনারা বরং শুনুন শার্লক হোমসের রহস্য রোমাঞ্চ ভরা গল্প বসকোম ভ্যালির প্রহেলিকা। শার্লক হোমসের টেলিগ্রামটা এলো সকালবেলা। আমি তখন স্ত্রীকে নিয়ে প্রাতরাশ খেতে বসেছি। দিন দুয়েকের জন্য বসকোম ভ্যালি যাবে? এইমাত্র টেলিগ্রাম পেলাম, তলব পড়েছে। প্যাডিংটন থেকে 11:15 গাড়ি আছে। স্ত্রীর উৎসাহে যাওয়াই মনস্থ করলাম। আফগানিস্তানের সামরিক জীবনে একটা জিনিস খুব ভালো রপ্ত করেছি, ঝট করে জিনিসপত্র গুছিয়ে রওনা হতে পারি। তাই যথাসময়ে স্টেশনে পৌঁছে দেখলাম প্ল্যাটফর্মে পদচারণা করছেন শার্লক হোমস। আটশাট ধূসর পোশাকে, দীর্ঘ ক্রিস শরীরটা আরো তাল ঢেঙা দেখাচ্ছে। উঠে বসলাম ট্রেনে। কামরায় আমরা ছাড়া আর কেউ নেই। তন্ময় হয়ে একগাদা কাগজ পড়ে চলল হোমস। মাঝে মাঝে কি সব টুকে নিতে লাগলো। তারপর দলা পাকিয়ে কাগজের তারা বাঁকের উপর ছুড়ে দিয়ে বলতো, কেসটা সম্পর্কে কিছু শুনেছো? কোনো কাগজই পড়িনি কদিন। মনে হয় খুব সহজ, কিন্তু সেই জন্যেই খুব জটিল। ধাঁধায় ফেললে দেখছি। কিন্তু কথাটা খাঁটি। যে কেস চোখে পড়ার মতো, জানবে জলের মতো সোজা, কিন্তু যা সাদাসিধে গোলমাল তাতেই বেশি। এ কেসে অভিযোগ আনা হয়েছে যিনি মারা গেছেন তার ছেলের বিরুদ্ধে। খুনের মামলা? সেই রকমই মনে করা হয়েছে, কিন্তু তলিয়ে না দেখা পর্যন্ত আমি সেরকম কিছু মনে করার পাত্র নই। কেসটা শোনো। বসকোম ভ্যালির সবচেয়ে বড় জায়গিরদার হলেন জন টার্নার। অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা রোজগার করে এনে জমি জমা কিনে চাষবাস করছেন। একটা গোলবাড়ি ভাড়া দিয়েছেন চার্লস ম্যাকার্থি নামে এক ভদ্রলোককে। ইনিও অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন। সেখানে আগে আলাপ ছিল, এখানেও তাই প্রতিবেশী হয়ে রয়ে গেলেন। টার্নারের টাকা পয়সা বেশি থাকলেও তা মেলামেশার অন্তরায় হয়নি। দুজনেরই বউ গত হয়েছেন। টার্নারের এক মেয়ে আর ম্যাকার্থির এক ছেলে, দুজনেরই বয়স 18। প্রতিবেশীদের সঙ্গে কেউই খুব একটা মিশতেন না। টার্নারের বাড়িতে চাকর বাকর 6 জন আর ম্যাকার্থির 2 জন। গত সোমবার 3রা জুন ম্যাকার্থি বিকেল 3টে নাগাদ বসকোম হ্রদে যান। চাকরকে বলে যান কার সঙ্গে নাকি দেখা করার কথা আছে, আর ফেরেননি। কোলাবাড়ি থেকে হ্রদ সিকি মাইল দূরে। 2 জন দেখেছে ম্যাকার্থিকে যেতে। একজন বুড়ি, নাম জানা নেই, আর একজন বাগানের মালিক। ম্যাকার্থির বেশ কিছু পেছনে তার ছেলে জেমসকেও যেতে দেখেছে সে। হাতে বন্দুক ছিল। বাপকে যেন চোখে চোখে রেখে হাঁটছিল ছেলে। মালির মেয়েও দেখেছে বাপ বেটাকে হ্রদের ধারে। বনের মধ্যে ফুল তুলছিল মেয়েটা। সেখান থেকেই দেখতে পায় কথা কাটাকাটি হচ্ছে বাপ বেটায়। ছেলে এমন ভাবে একবার হাত তুলল যেন এই বুঝি মেরে বসবে বাপকে। ভয়ের চোটে মেয়েটা দৌড়ে এসে মাকে সব ঘটনা বলতে শুরু করেছে। ঠিক এমন সময় ছুটতে ছুটতে জেমস এসে বলল, বাবাকে এইমাত্র মরে পড়ে থাকতে দেখেছে বনের ধারে। জেমসের তখন বিহবল অবস্থা। মাথায় টুপি নেই, বগলে বন্দুক নেই, হাতে আর আস্তি নেই, কাঁচা রক্ত লেগে আছে। জেমসের সঙ্গে গিয়ে দেখা গেল সত্যি ম্যাকার্থির মৃতদেহ পড়ে রয়েছে হ্রদের ধারে। খুব ভারী কিন্তু ভোঁতা ধরনের কোনো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার ঘা মেরে খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেন ছেলের বন্দুকের খুঁদোর মার। বন্দুকটাও পাওয়া গেল একটু তফাতে ঘাসের ওপর। ছেলেকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
সব শুনে আমি বললাম, এই অবস্থায় জেমসকেই দোষী বলতে হয়। সেভাবে দেখতে গেলে হয়তো অবিচারই করা হবে। জেমস দোষী হতে পারে, আবার নাও হতে পারে। শুধু পরিস্থিতি দেখলে হবে না, অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। টার্নারের মেয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেডকে দিয়ে তদন্ত করাচ্ছে। তারই নিবন্ধে আমায় এখন ছুটতে হচ্ছে ঘন্টায় 50 মাইল বেগে। কিন্তু হালে পানি পেলে হয়, শেষ পর্যন্ত তোমাকে সুনাম খোয়াতে হবে মনে হচ্ছে। কেস তো জলের মতো পরিষ্কার। পরিষ্কার ব্যাপারেই অনেক কিছু চোখের বাইরে থেকে যায়। লেস্ট্রেড যা দেখেনি আমার চোখে তা পড়তে পারে। যেমন ধরো না কেন, তোমার শোবার ঘরের জানলাটা যে ডান দিকে, এই জিনিস হয়তো লেস্ট্রেডের চোখ এড়িয়ে যাবে, কিন্তু আমার চোখ এড়ায়নি। সত্যি অবাক হলাম, কিন্তু তুমি জানলে কি করে? তোমার নারী নক্ষত্র জানি যেন। মিলিটারিতে থাকার ফলে পরিষ্কার থাকা তোমার অভ্যেস দাঁড়িয়ে গেছে। রোজ দাড়ি কামাও, এইসব মাসে রোদ্দুরে দাঁড়িয়ে কামাও, কিন্তু দেখছি তোমার দাড়ি তেমন কামানো হয়নি। তার মানে কি এই নয় যে যে জানলায় দাঁড়াও সেখানে রোদ থাকে না সকালে? খুঁটিয়ে দেখলে এমনি অনেক কিছু আবিষ্কার করা যায়। এই কেসেও সেই সুযোগ আছে বলে আমার বিশ্বাস। কি রকম? ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে গোলাবাড়ি ফিরে আসবার পর, অকুস্থলে নয়। তখন সে বলেছিল সে নাকি জানতো তাকে গ্রেপ্তার করা হবে, তার মানেই খুনের অপরাধ স্বীকার করে নেওয়া হলো। কিন্তু তারপরেই বলেছে খুন সে করেনি। কিন্তু তাতে সন্দেহ যায় না, বরং বাড়ে। মোটেই না, সন্দেহ একেবারে চলে যায়। গ্রেপ্তারের সময় মেজাজ দেখালেই বরং সন্দেহ হতো, পাগলকে পাগল বললেই রেগে যায়। কিন্তু বাপের সঙ্গে কথা কাটাকাটির পরেই বাপ খুন হয়েছে, সুতরাং যে কেউ বলবে খুনি সেই। এই সোজা কথাটা সোজাভাবে যে বলতে পারে, বুঝতে হবে তার মনে পাপ নেই। কিন্তু ফাঁসি কি আটকানো যায়? এর চেয়ে কম সন্দেহের জোরে অনেকে ফাঁসি কাটে উঠেছে। অন্যায় সন্দেহেও অনেকে ফাঁসিতে ঝুলেছে। ছেলেটি কি বলে? এই কাগজটা পড়লেই বুঝবে। বলে কাগজে তারার একটা জায়গা আমাকে দেখিয়ে দিল হোমস। জেমস ম্যাকার্থি গ্রেপ্তার হওয়ার পর বিবৃতি দিয়েছিল। এটা সেই জবানবন্দি। সে বলেছে, 3 দিন পর বাড়ি ফিরে দেখলাম বাবা বাড়িতে নেই। একটু পরে গাড়ির আওয়াজ শুনে দেখলাম বাবা ফিরেছে, কিন্তু গাড়ি থেকে নেমেই হন হন করে ফের বেরিয়ে গেল। কোন দিকে গেল বুঝতে পারলাম না। বন্দুক নিয়ে আমিও বেরোলাম হ্রদের পাড়ে গিয়ে খরগোশ শিকার করব বলে। রাস্তায় মালির সাথে দেখা হলো। আমি বাবার পিছনে পিছনে চলেছিলাম সে বলেছে। কথাটি কিন্তু ঠিক নয়। আমি জানতামই না যে বাবা আমার সামনে আসে। হ্রদের কাছাকাছি গিয়ে একটা কু ডাক শুনলাম। এভাবে বাবা আমাকে ডাকে, আমিও বাবাকে ডাকি। তাই হন হন করে এগিয়ে গিয়ে লেকের ধারে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে অবাক হলো, রেগেও গেল, মারতে এলো। বাবার মেজাজ খুব উগ্র। আমি তাই কথা না বাড়িয়ে চলে এলাম, কিন্তু আস্তে আস্তেই বিকট চিৎকার শুনলাম পিছনে। দৌড়ে গিয়ে দেখলাম সাংঘাতিক জখম হয়েছে বাবা, মাথাটা ছাতু হয়ে গেছে বললেই চলে। বন্দুকটা ছুঁড়ে ফেলে দিলাম, বাবাকে জড়িয়ে ধরলাম। প্রায় সঙ্গে সঙ্গেই মারা গেল বাবা। কাছেই বাড়িটা মিস্টার টার্নারের। মিনিট কয়েক বসে থাকার পর গেলাম সেখানে, সব বললাম। বাবার শত্রু নেই এটুকু আমি জানি, বন্ধুও তেমন নেই। করোনার তখন জিজ্ঞেস করে, প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে বাবা কিছু বলেছিলেন? ইঁদুর সম্বন্ধে কি যেন বলছিল। মানে কি বুঝলে? ভুল বকছিল। বাবার সঙ্গে ঝগড়াটা হলো কি নিয়ে? বলবো না। বলতেই হবে। তার সঙ্গে এ ব্যাপারের কোনো সম্পর্ক নেই। সেটা কোর্ট বুঝবে। জবাব না দিলে তোমার ক্ষতি হবে। হোক। কু ডাক দিয়ে বাবা তোমাকে ডাকতো, তুমিও বাবাকে ডাকতে। হ্যাঁ। কিন্তু বাবা তো জানতেন না তুমি বাড়ি ফিরেছ, ডাকলেন কেন? ঘাবড়ে গেল জেমস। বললে,
আহ, বলতে পারবো না। বিকট চিৎকার শুনে ফিরে এসে সন্দেহজনক কিছু দেখেছিলে? সেরম কিছু দেখিনি। তাহলে কি দেখেছিলে? আমি তখন পাগলের মতো বাবার দিকে দৌড়াচ্ছি, কোনো দিকে খেয়াল নেই। সেই সময় মনে হলো যেন বাঁ দিকে ধূসর রঙের কি একটা পড়ে আছে, অনেকটা আলখাল্লার মতো। বাবার পাশ থেকে উঠে দাঁড়িয়ে দেখি জিনিসটা আর নেই। মিস্টার টার্নারে বাড়ি যাওয়ার আগেই দেখলে জিনিসটা নেই? হুম। ঠিক কি বলে মনে হয় জিনিসটা? কাপড়ের মতো কিছু। ডেড বডি থেকে কত তফাতে? প্রায় 12 গজ তফাতে। বোন সেখান থেকে কত দূর? ওই রকমই। তাহলে বলতে চাও তুমি থাকতে থাকতেই জিনিসটা উধাও হয়ে গেল? আমি কিন্তু সেদিকে পিছন করে বসেছিলাম। জেরা এখানেই শেষ। পড়া শেষ করে বললাম, করোনার ঠিক ঠিক পয়েন্টেই চেপে ধরেছে। এক, বাবা তাকে দেখেনি অথচ ডাকলো কেন। 2, ঝগড়ার বৃত্তান্ত চেপে যাওয়া। 3, মরবার সময় ইঁদুর সম্বন্ধে কথা বলেছিলেন ম্যাকার্থি। মানেটা ছেলে বোঝে না। হোমস হাসি মুখে বলল, যে অসঙ্গতিগুলো দেখে তুমি আর করোনা খর্গহস্ত হয়েছে ছেলেটির ওপর, সেগুলোই কি ও সত্যি কথা বলার প্রমাণ নয়? পুরো ব্যাপারটা বানিয়ে বলার মতো কল্পনা শক্তিই যদি ওর থাকতো, তাহলে ওই 3টে অসঙ্গতি চাপাচুপি দিয়ে চমৎকার 3টে গল্প শুনিয়ে দিতে পারতো। মিথ্যে যে বলে, সে কি গল্পের মধ্যে সন্দেহের বীজ রেখে উদ্ভট অসঙ্গতি শোনাতে চায়? না হে, ছেলেটা সত্যিই বলেছে। এখন আর এ নিয়ে কথা নয়। এই বইটা পড়তে বসলাম, 20 মিনিটে সুইন্ডনে পৌঁছে লাঞ্চ খাবো। রস শহরে যথাসময়ে পৌঁছলাম। ডেজির মতো ক্ষিপ্র ইন্সপেক্টর লেস্ট্রেড দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, চোখে সে আনা চাহনি। আগে নিয়ে গেল সরাইখানায়। ঘর ঠিক করাই ছিল। চা খেতে খেতে বললে, এক্ষুনি গাড়ি আসছে, সোজা অকুস্থলে চলুন। আজ রাতে গাড়ির দরকার হবে বলে মনে হয় না। তাই বলুন, কাগজ পড়েই তাহলে সমাধানে পৌঁছে গেছেন। খুবই সোজা কেস, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা, আপনার সঙ্গে কথা না বলা পর্যন্ত রেহাই দিচ্ছে না। এই যে এসে গেছে। একটা গাড়ি এসে দাঁড়ালো সরাইখানায়। হুড়মুড় করে ঢুকলো একজন পরমা সুন্দরী তরুণী। উদ্বেগ উৎকণ্ঠায় সামলাতে পারছে না নিজেকে। মিস্টার শার্লক হোমস? পর্যায়ক্রমে আমাদের দুজনের দিকে তাকিয়ে হোমসকে ঠিক চিনে নিল মেয়েটা। খুব আনন্দ হচ্ছে আপনাকে দেখে। জেমস নির্দোষ। এইটুকু বয়স থেকে ওকে চিনি। মাছি পর্যন্ত যে মারতে পারে না, সে করবে খুন? মিস্টার হোমস, শুধু এই বিশ্বাস নিয়েই আপনি তদন্ত শুরু করুন। নিশ্চয়ই করব। জেমস যে নির্দোষ তাও প্রমাণ করব। ওর জবানবন্দি পড়ে কি আপনার মনে হয়নি ও নির্দোষ? সেই রকমই মনে হয়েছে। কি বলেছিলাম না? লেস্ট্রেডের দিকে ফিরে তাচ্ছিল্যে সুরে বললে মেয়েটা। লেস্ট্রেড কাঁধ ঝাঁকিয়ে বললে, মিস্টার হোমস, একটু তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। কিন্তু হক কথা বলেছেন। জেমস নির্দোষ। বাবার সঙ্গে ঝগড়ার কারণটা কেন বলেনি জানেন? ওর মধ্যে আমিও আছি বলে। কিরকম? শুধোয় হোমস। জেমসের বাবা চান আমার সঙ্গে জেমসের বিয়ে হোক, কিন্তু আমরা ছেলেবেলা থেকে ভাই বোনের মতো পরস্পরকে ভালোবেসে এসেছি। বাপ বেটায় প্রায়ই ঝগড়া হতো এই নিয়ে। তোমার বাবা কি বলতো? তার মত নেই। জেমসের বাবা ছাড়া কারোরই মত নেই। বলতে বলতে সুন্দর মুখখানা লাল হয়ে গেল মিস টার্নারের। কালকে তোমার বাবার সাথে দেখা করতে যাব ভাবছি। ডাক্তার রাজি হবেন বলে মনে হয় না। কেন? গত কয়েক বছর ধরেই শরীর খুব খারাপ। তারপর এই ধাক্কায় একেবারে বিছানা নিয়েছেন। হাল ছেড়ে দিয়েছেন ডাক্তার। ভিক্টোরিয়া থাকার সময় থেকেই তো বন্ধুত্ব মিস্টার ম্যাকার্থির সঙ্গে। ভিক্টোরিয়ায়? খবরটা কাজে লাগবে। খনির কাজে ছিলেন। সোনার খনি, তাই না? টাকা রোজগার করেছি সেইখানেই। হ্যাঁ। ধন্যবাদ, এই খবরটাও কাজে লাগবে। জেমসের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যাবেন জেলখানায়।
ওকে বলবেন আমি জানিও নির্দোষ। বলবো, নিশ্চয়ই বলবো। আর বসবো না, চলি। বাবার অবস্থা ভালো নয়। গম্ভীর গলায় লেস্ট্রেড বললে। কাজটা ভালো করলেন না মিস্টার হোমস, মিথ্যে আশা দিলেন মেয়েটাকে। লেস্ট্রেড, জেমসকে খালাস করতে পারবো এ বিশ্বাস আমার আছে। জেলখানায় গিয়ে দেখা করার অনুমতি পাবো কি আমি? শুধু আপনি আর আমি পাবো। তাহলে চলো, বেরিয়ে পড়া যাক। ট্রেন পাওয়া যাবে? পাবেন। ওয়াটসন, ঘন্টা দুয়েকের মধ্যে ফিরছি আমি। এই 2 ঘন্টা যেন আর কাটতে চাইল না আমার। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে একটু এদিক ওদিক ঘুরে সরাইখানায় ফিরলাম। চটকদার উপন্যাস পড়বার চেষ্টা করলাম, কিন্তু মন চলে আসতে লাগলো খুনের রহস্যে। বিরক্ত হয়ে বই ফেলে ভাবতে বসলাম। হোমসের খাতিরেই যদি ধরি ছেলেটা সত্যি বলছে, তাহলে সে বাবার কাছ থেকে চলে আসার সময় থেকে আরম্ভ করে বাবার চিৎকার শুনে ফিরে যাওয়ার সময় পর্যন্ত কিছু একটা ভয়ানক ঘটেছিল। আবার বাবার কাছে পিছন ফিরে বসে থাকার সময়ও কেউ সেখানে এসে পেছন থেকে ধূসর জিনিসটা সরিয়ে নিয়ে গেছে। ভারী আশ্চর্য ব্যাপার তো। জিনিসটা কি? খুনির পোশাক? আমি নিজে ডাক্তার, কাজেই আঘাতের ধরনটা অনুধাবন করতে গিয়ে দেখলাম চোট লেগেছে খুলির পেছনকার বাঁদিকের হাড়, গুঁড়িয়ে গেছে গুরুভার অস্ত্রের আঘাতে। অথচ ছেলেটিকে দেখা গেছে বাপের মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করতে। অবশ্যই এই যুক্তির কোনো মানে নেই। বাপ পেছন ফিরতেই হয়তো হাতিয়ার চালিয়েছে জেমস, কিন্তু মারবার ঠিক আগে ইঁদুর নিয়ে বিড়বিড় করতে গেলেন কেন মিস্টার ম্যাকার্থি? এ সময় আচমকা আঘাতে কেউ তো আবুল তাবুল বকে না। কি বলতে চেয়েছিলেন ভদ্রলোক? হোমস একা ফিরল অনেক দেরিতে। লেস্ট্রেড শহরে থেকে গেছে। আসন গ্রহণ করে বললে, অকুস্থলে পৌঁছানোর আগে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে মুশকিলে পড়ব। জেমসের সঙ্গে দেখা হলো জেলখানায়। কি মনে হলো? অন্ধকারে আলো দেখাতে পারলো জেমস? একেবারেই না। প্রথমে মনে হয়েছিল খুনিকে আড়াল করার চেষ্টা করছে, পরে দেখলাম নিজেই ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। খুব চৌকস নয় ছেলেটা, কিন্তু সুদর্শন, মনটা পরিষ্কার। মিস টার্নারের মতো মেয়েকে বিয়ে করতে যে চায় না, তার পছন্দেরও খুব একটা তারিফ করা যায় না। ওহে, ওর মধ্যেও একটা হৃদয় বিদারক ঘটনা রয়েছে। ছোকরা বোর্ডিং স্কুলে থাকার সময় ব্রিস্টলের একটা হোটেলের মেয়ের পাল্লায় পড়ে, তাকে রেজিস্ট্রি করে বিয়ে পর্যন্ত করে। বোকা আর বলে কাকে? কাউকে কথাটা বলাও যাচ্ছে না। এদিকে বদমেজাজি বাবার কাছে ধমক খেতে হচ্ছে মিস টার্নারকে বিয়ে করতে চাইছে না বলে। হাত পা চুড়ে লেকের পাড়ে প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি। সত্যি কথাটা বললেই তো বাড়ি থেকে বার করে দেবে বাবা। গুমড়ে গুমড়ে তাই মরছে। 3 দিন ব্রিস্টলের স্ত্রীর সঙ্গে কাটিয়ে বাড়ি ফেরার পরেই খুন হয়ে গেল বাবা। কাগজে খবরটা পড়ল হোটেলের মেয়ে। জেমসের ফাঁসি হবে বুঝতেই পেরেছিল, তাই নিজে থেকেই কেটে পড়ল মেয়েটি। চিঠি লিখে জানিয়েছে ওর আগের স্বামী বর্তমান, কাজেই জেমসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বেশ তো, জেমস যদি খুন না করেই থাকে, তাহলে করলোটা কি? দুটো ব্যাপার তোমাকে ভাবতে বলবো। 1 নম্বর হলো, জেমসের বাবা জানতেন না ছেলে বাড়ি ফিরেছে, তা সত্ত্বেও তিনি কু করে ডেকেছিলেন। আর 2 নম্বর হলো, লেকের পাড়ে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে আর যেই হোক তার ছেলে নয়, কারণ উনি জানতেন ছেলে এ তল্লাটেই নেই। আর এ নিয়ে কোনো কথা নয়। সকালবেলা গাড়ি নিয়ে এলো লেস্ট্রেড। আকাশ নির্মেঘ, রাতেও বৃষ্টি হয়নি। গোলাবাড়ি আর হ্রদের দিকে রওনা হলাম আমরা। যেতে যেতে লেস্ট্রেড বললে, মিস্টার টার্নার আর বাঁচেন কিনা সন্দেহ। বয়স অনেক হয়েছে বুঝি? হোমস বললে, 60 বছর তো বটেই। শরীরের ওপর অনেক অত্যাচার করেছেন বিদেশে থাকার সময়। এমনিতেই কাহিল ছিলেন। বন্ধু ম্যাকার্থির মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন। বন্ধুর জন্য কম করেননি, গোলাবাড়ির ভাড়া পর্যন্ত নেন না। বটে, খবরটা শুভ। বিনা ভাড়ায় শুধু থাকতে দেননি, আরও অনেক উপকার করেছেন ম্যাকার্থি। 5 জনে বলেছে আরও। তাই
একটা ব্যাপারে কি তোমার খটকা লাগেনি লেস্ট্রেড? কি বলুন তো? এত উপকার করা সত্ত্বেও মেয়ের সঙ্গে মিস্টার ম্যাকার্থির ছেলের বিয়ে দিতে মিস্টার টার্নার রাজি নন, অথচ মিস্টার ম্যাকার্থি বিয়ের কথা সমানে বলে যাচ্ছেন, যেন খুবই স্বাভাবিক প্রস্তাব। মেয়েটি কিন্তু মিস্টার টার্নারের সব সম্পত্তি পাবে। কি আঁচ করতে পারলে? ঘটনার ঠেলায় অস্থির হয়ে পড়েছি। আজ করার হেফাজত আর পোহাতে পারব না। তা ঠিক, ঘটনার ঠেলায় তুমি হিমশিম খাচ্ছ। গম্ভীর গলা হোমসের। চটে গেল লেস্ট্রেড। আপনি কিন্তু এখনো মরীচিকা দেখছেন, যা ভাবছেন তা নয়। কুয়াশার চাইতে তো ভালো। হেসে বললে হোমস। এই যে এসে গেছে গোলাবাড়ি। বেশ বড় গোলাবাড়ি, দোতলা, সদ্য শোকের ছাপ সর্বত্র। দরজায় ধাক্কা দিতেই ঝি বেরিয়ে এলো। হোমস তার কাছে 2 জোড়া জুতো চাইল। মারা যাওয়ার সময় মিস্টার ম্যাকার্থি যে বুট পরেছিলেন সেইটা, আর তার ছেলের 1 জোড়া বুট। জুতো এলো, ফিতে বার করে ঘুরিয়ে ফিরিয়ে 7-8 রকম মাপ নিল হোমস। তারপর রওনা হলাম লেকের দিকে, এবং পাল্টে গেল ওর চোখ মুখের চেহারা। বরাবর দেখেছি এই ধরনের সন্ধানী অভিযানে নামলেই ও যেন শিকারী কুকুরের মতো আত্মনিমগ্ন আর হন্যে হয়ে ওঠে। তখন কারো কথা কানে ঢোকে না, বেশি কথা বলতে গেলে খেঁকিয়ে ওঠে। ভুরু কুচকে ইস্পাত কঠিন চোখে মাটির দিকে তাকিয়ে 2 কাঁধ বাঁকিয়ে নাকের পাটা ফুলিয়ে হন হন করে হেঁটে যায় মাথা হেট করে। এইভাবেই মাঠে নামলো, গেল লেকের ধারের জঙ্গলে। জলা জায়গায় অসংখ্য পদচিহ্ন। হোমসের নজর সব দিকে, কখনো জোরে যাচ্ছে, কখনো আস্তে। মাঠটাকেও চক্কর দিয়ে এলো একবার। রকম সকম দেখে অবজ্ঞার হাসি হাসছে লেস্ট্রেড। আমার কৌতূহল কিন্তু বেড়েই চলেছে। শার্লক হোমসকে আমি হাড়ে হাড়ে চিনি, অকারণে সে কিছু করে না। বসকম লেকটাকে একটা বড়সড় দিঘি বললেই চলে। একদিকে জায়গিরদার মিস্টার টার্নারের বাড়ি, আর একদিকে মিস্টার ম্যাকার্থির গোলাবাড়ি। লেক ঘিরে আগাছা, জঙ্গল, ঘাস আর জলাভূমি। এইখানে একটা ঘাস জমির ওপর পাওয়া গেছে মৃতদেহ, বেশ ভিজে জায়গা। হোমস শিকারী কুকুরের মতো আবার দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। অনেক কিছুই দেখতে পাচ্ছে, ঘাস জমির ওপর পায়ের দাগ, বিস্তর। হঠাৎ ফিরল লেস্ট্রেডের দিকে। এখানে কি করতে এসেছিলে? দেখছিলাম হাতিয়ারটা যদি পাওয়া যায়। খুব কাজ করেছো। পায়ের ছাপগুলোর 12টা বাজিয়ে বসে আছো। নিজের পায়ের ছাপেই সব জায়গা ভরিয়ে তুলেছো। উফ, এর চাইতে 1 পাল মোষ এলেও বুঝি এরকম হতো না। চিনতে পারছো এই জুতোর দাগটা? তোমার জুতো। আর এই যে বনরক্ষক মশাই দলবল নিয়ে কর্তব্য যা করে গেছেন, এখানে ডেড বডির 4 ধারে 6 থেকে 8 ফুট পর্যন্ত যত পায়ের ছাপ ছিল মারিয়ে দফা রাফা করে গেছেন। আহ, এই যে 1 জোড়া পায়ের ছাপ পাওয়া গেছে, একদম আলাদা দাগ দেখছি। বলতে বলতে ভিজে মাটিতে বর্ষাতি বিছিয়ে উপর হয়ে শুয়ে পড়ল হোমস। আতস কাজ বার করে মাটির ওপরকার বুট চিহ্ন দেখতে দেখতে যেন স্বগতোক্তি করে বলল, এই হলো গিয়ে ছেলেটার জুতোর দাগ। 2 বার যাতায়াত করেছে, তারপরে টেনে দৌড়েছে। দৌড়েছে বলেই গোড়ালির ছাপ প্রায় ওঠেনি, চেটোর ওপরেই ভর পড়েছে বেশি। তার মানে ছোকরা খাঁটি কথাই বলেছে, বাপের চিৎকার শুনে দৌড়ে এসেছিল। আর এইখানেই পায়চারি করেছিলেন মিস্টার ম্যাকার্থি। পাশেই বন্দুকের কুঁদোর দাগ। বাপ বেটায় কথা হচ্ছিল এখানে। আরে আরে, ওইটা আবার কি? বুটের মালিক একবার এলো, আবার গেল, আবার এসেছে দেখছি। ও হ্যাঁ, আলখাল্লাটা কুড়িয়ে নিতে এসেছিল, কিন্তু এলো কোত্থেকে? দেখা যাক। চেনা গন্ধ পেয়ে ব্লাড হাউন্ড যেভাবে নাক নামিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়োয়, হোমসও এবার সেইভাবে মাটি দেখতে দেখতে দৌড়তে লাগলো। পেছনে ছুটলাম আমরা। এসে পৌঁছলাম বনের ধারে।
আরো কিছু দূর গেল হোমস, ফের শটান উপর হয়ে শুয়ে মাটি পরীক্ষা করলো আতস কাচ দিয়ে। শুকনো পাতা টাতা সরিয়ে ধুলোর মতো খানিকটা বস্তু নিয়ে খামের মধ্যে ভরল। খুশিতে চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। আশপাশ আবার দেখলো আতস কাচের মধ্যে দিয়ে। এবড়ো খেবড়ো একটা পাথর নিয়েও তন্ময় হয়ে রইল অনেকক্ষণ। শ্যাওলার মধ্যে পড়েছিল পাথরটা। গেল বড় রাস্তা পর্যন্ত। ফিরে এসে সহজ গলায় বললে, ইন্টারেস্টিং মামলা। ডান হাতি বাড়িটা নিশ্চয়ই মিস্টার টার্নারের। তোমরা এগো, আমি আসছি মিস্টার টার্নারের বাড়ির সরকারের সঙ্গে দেখা করে। একটা চিঠি লিখে আসতে হবে। মিনিট 10 পরে হোমস এলো। গাড়ি ছুটল শহরের দিকে। হোমসের হাতে শ্যাওলায় পড়ে থাকা সেই পাথরটা দেখলাম। লেস্ট্রেডের হাতে তুলে দিয়ে বললে, এই নাও হত্যার হাতিয়ার। কি করে বুঝবো এটা দিয়ে খুন করা হয়েছিল? গায়ে তো কোনো দাগ দেখছি না। না, দাগ নেই, কিন্তু এটা যেখানে পড়েছিল তার তলায় ঘাস ছিল। কোত্থেকে তুলে এনে ফেলে দেওয়া হয়েছে তাও দেখতে পাইনি। যে ধরনের চোট দেখা গেছে খুলিতে, এই পাথর দিয়েই তা সম্ভব। খুনটা করেছে কে? সে মাথায় বেশ ঠ্যাঙা, ল্যাটা, ডান পা টেনে চলে, পুরুষ হলে শিকারের বুট পরে, গায়ে ধূসর আলখাল্লা আছে, আর নলে ভারতীয় চুরুট লাগিয়ে খায়। পকেটে ভোঁতা পেন্সিল কাটা ছুরি রাখে। এতেই হবে তোমার। হেসে ফেলল লেস্ট্রেড। আদালতে গ্রাহ্য হবে না যা বললেন। কল্পনা দিয়ে কারবার করলে চলে না আমাদের। আস্তে আস্তে হোমস বললে, তাহলে তুমি তোমার পদ্ধতিতে কাজ চালাও, আমি চালাই আমার পদ্ধতিতে। সন্ধ্যের ট্রেনে লন্ডন ফিরবো ভাবছি। সে কি, তদন্ত শেষ না করেই যাবে? আরে না, শেষ করেই যাব। সমস্যার সমাধান? সে তো হয়ে গেছে। উনি কে? যার বর্ণনা দিলাম। তার নাম? খুঁজলেই পেয়ে যাবে। খুব একটা লোকজন এ তল্লাটে নেই। দূর মশাই, খোড়া ল্যাটার সন্ধানে টোটো করলে হেসে কুটোপুটি হবে স্কটল্যান্ড ইয়ার্ড। সূত্র দিয়ে দিলাম, আমার কর্তব্য শেষ হলো। এসে গেছে তোমার আস্তানা। নেমে গেল লেস্ট্রেড। আমরা ফিরলাম সরাইখানায়। খেতে বসে বিশেষ কথা বলল না হোমস। মুখ দেখে বুঝলাম দোটানায় পড়েছে। খাওয়া শেষ হলো। চুরুট ধরিয়ে হোমস বললে, ওয়াটসন, এ মামলায় দুটো অত্যন্ত আশ্চর্য ব্যাপার শুনে নিশ্চয়ই তোমার খটকা লেগেছে। এক হলো কু ডাক, দুই মরবার সময় ইঁদুর শব্দটা বলা। কু ডাকটা অস্ট্রেলিয়ায় চালু আছে। সেখানে একজন আরেকজনকে এইভাবে ডাকে। মিস্টার ম্যাকার্থি যাকে ডেকেছিল সেও তাহলে অস্ট্রেলিয়ায় থাকতো। সেখানেই দুজনের পরিচয়। দেখাও করতে গিয়েছিলেন তার সঙ্গে, ছেলেকে ডাকেননি। ইঁদুর ইঁদুর করে মারা গেলেন কেন? পকেট থেকে একটা কাগজ বার করে টেবিলে বিছিয়ে ধরল হোমস। বলল, এই হলো ভিক্টোরিয়া কলোনির ম্যাপ। ব্রিস্টলে কাল চিঠি লিখে আনিয়েছি। ম্যাপের এক জায়গা হাত চাপাতি। কি আছে পড়ো তো। ARAT, এরাট। হাত তুলে বলল, এবার BALLARAT, ব্যালারাট। এই নামটাই মরবার আগে বলেছিলেন মিস্টার ম্যাকার্থি। ছেলে শুধু শুনতে পায় শেষটুকু। নামটা নিশ্চয় খুনির। অদ্ভুত ব্যাপার তো। 3 নম্বর অদ্ভুত ব্যাপারটা হলো সেই ধূসর জিনিসটা, যা একটা আলখাল্লা। তাহলে ব্যালারাট নামে এক অস্ট্রেলিয়াবাসী গায়ে ধূসর আলখাল্লা চাপিয়ে ডাঙস মারার মতো পাথর হাঁকিয়ে খুন করে গেছে মিস্টার ম্যাকার্থিকে। পরিষ্কার? নিশ্চয়। এই অঞ্চল তার নখদর্পণেও বটে। কেননা লেকে পৌঁছানোর দুটোই তো কেবল রাস্তা, একটা গোলাবাড়ি থেকে আর একটা মিস্টার টার্নারের বাড়ি থেকে। ঠিক ঠিক। জমি পরীক্ষা করে খুনির দেহের যে বর্ণনা মাথামোটা লেস্ট্রেডকে শোনালাম, তুমিও তা শুনেছ। শুনেছি ঠিকই, কিন্তু কিভাবে অত খবর জানলে বুঝিনি। কতখানি লম্বা সেটা না হয় দুটো পায়ের ছাপের মধ্যে ফাঁকটা দেখে আন্দাজ করলে,
জুতোর চেহারা ও ছাপ দেখে বলা যায়, কিন্তু এক পায়ে খোঁড়া, জানলে কি করে? ডান পাটা সবসময় আলতোভাবে জমি ছুঁয়ে গেছে, চাপ পড়েনি। পা টেনে চলে বলেই অমন হয়েছে। কি করে বললে সে ল্যাটা? খুলির পেছনে আর কিভাবে গুড়িয়েছিল তুমি জানো। চোট লেগেছিল বাঁ দিক ঘেঁষে, অর্থাৎ বাঁ হাতে পাথর মেরেছে খুনি। বাপ বেটায় ঝগড়ার সময় গাছের আড়ালে লুকিয়ে চুরুট খেয়েছে আর ছাই ছেড়েছে। 140 রকমের তামাকের ছাই নিয়ে একটা প্রবন্ধ এককালে লিখেছিলাম, তাই ছাই দেখেই বুঝলাম ইন্ডিয়ান সিগার। কিছু দূরে পেলাম চুরুটের গোড়া ফেলে দেওয়া হয়েছে। নলে লাগিয়ে খাওয়া হয়েছে বুঝলে কি করে? গোড়াটায় দাঁতের কামড় নেই, নিশ্চয় নলে লাগানো হয়েছিল। আর যে ছুরিটা দিয়ে কাটা হয়েছে সেটা ভোঁতা, কেননা কাটাটা অসমান। বুঝেছি তুমি কার কথা বলছো। খুনি হলেন ঠিক এই সময়ে দরজা খুলে গেল। হোটেলের চাকর একজন আগন্তুককে ঘরে ঢুকিয়ে দিয়ে বললে, মিস্টার জন টার্নার। ভদ্রলোকের চেহারাটা দেখবার মতো। বার্ধক্যের ভারে কাঁধ ঝুলে পড়েছে, পা টেনে টেনে হাঁটছেন। বলিরেখা আঁকা রুক্ষ মুখটি কিন্তু দুর্জয় মনোবলের প্রতিচ্ছবি। দাড়িতে জট, কার্নিশের মতো জটিল ভুরু, খানদানি ও শক্তিমান চেহারা, কিন্তু মুখে যেন রক্ত নেই। ঠোঁট আর নাকের খাঁজ নীল হয়ে এসেছে। নিশ্চয়ই ছিনে জোক রোগের খপ্পরে পড়েছেন দীর্ঘদিন। প্রশান্ত কণ্ঠে হোমস বললে, চিঠি পেয়েছেন তাহলে? বসুন। আপনি লিখেছেন কেলেঙ্কারি যদি না চাই তাহলে আপনার সঙ্গে যেন দেখা করি। নিজে আপনার কাছে যাইনি ওই কারণে। বলুন কেন ডেকেছেন? কথাটা জিজ্ঞেস করলেন বটে, কিন্তু ক্লান্ত আর হতাশ চোখ দেখে মনে হলো জবাবটা তিনি জানেন। চোখে চোখে চেয়ে হোমস বললেন, ম্যাকার্থি ঘটিত সব ব্যাপার আমি জানি। দুই করতলে মুখ লুকিয়ে গঙিয়ে উঠলেন বৃদ্ধ টার্নার। জড়িত স্বরে বললেন, কিন্তু জেমসের সর্বনাশ হতে দেব না। যদি দেখি বিনা পাপে তার শাস্তি হচ্ছে, ঠিক করেই রেখেছি, কবুল করব সব। শুনে খুশি হলাম। এতদিন কবুল করিনি মেয়েটার কথা ভেবে। বুক ভেঙে যাবে আমার গ্রেপ্তার হওয়ার কথা শুনলে। কিন্তু অত দূর জল করালে তো। তার মানে? দেখুন মশাই, আমি সরকারের নুন খাই না। এ কেসে নাক গলিয়েছি সেফ আপনার মেয়ের পিড়াপিড়িতে। আপনার মেয়ে যা চায় আমিও তাই চাই। জেমসের গায়ে যেন আঁচ না লাগে। মিস্টার হোমস, বহুমূত্র রোগে আমি শেষ হয়ে এসেছি। বড় জোর আর মাসখানেক আমার আয়ু। মৃত্যুটা বাড়িতেই হোক এই আমি চাই, জেলে যেন না হয়। কলম আর কাগজ নিয়ে হোমস বললেন, আপনি বলুন কি করেছিলেন, আমি লিখে নিচ্ছি। সাক্ষী ওয়াটসন। জেমসকে যদি কোনো মতেই আর বাঁচানো না যায়, শুধু তখনই প্রকাশ করবো এই স্বীকারোক্তি। শুধু দেখবেন অ্যালিস যেন না এই ঘটনা শুনে কষ্ট পায়। অবশ্য মামলা শেষ হওয়ার আগেই আমি শেষ হয়ে যাব। 60-এর দশকে গোড়ার দিকে আমরা ডাকাতি করতাম। রক্ত তখন গরম। অসৎ সংসর্গে মিশে 6 জনের দল গড়লাম। চলন্ত গাড়ি থামিয়ে লুটতরাজ করেছি, আড়াল থেকে বেরিয়ে এসে ছিনতাই করেছি। বেলারেটে পাষণ্ড জ্যাকের নাম শুনলে শিউরে উঠতো ওখানকার মানুষ। একদিন একটা সোনার ভর্তি গাড়ি লুট করলাম। 6 জন পাহারাদারের 4 জনকে আমরা খতম করলাম। ওরা খতম করলো আমাদের 3 জনকে। ড্রাইভারের কপালে পিস্তল ঠেকিয়ে গাড়িটা দাঁড় করালাম। সে কিন্তু আমাকে খুঁটিয়ে দেখে নিয়েছিল। উচিত ছিল মাথাটা তখনই উড়িয়ে দেওয়া। এই লোকটাই হলো ম্যাকার্থি। অত সোনা পেয়ে ভাগ বাটোয়ারা করে নিয়ে দলটা দিলাম ভেঙে। আর কুকাজ নয়, এবার সৎ কাজে পুরনো পাপের প্রায়শ্চিত্ত করব। এই মনস্থ করে দেশে ফিরলাম। জমি জায়গা কিনলাম, বিয়ে করলাম।
মেয়ে হলো। স্ত্রীর মৃত্যুর পর এই মেয়েই আমাকে সৎপথে টেনে এনেছে, ছন্ন ছাড়া হতে দেয়নি। এই সময় একদিন শহরে দেখা হয়ে গেল ম্যাকার্থির সঙ্গে। অবস্থা রাস্তার কুকুরের মতো। ভয় দেখিয়ে সে আমার সবচেয়ে ভালো জমি বিনা ভাড়ায় ভোগ করতে লাগলো। টাকা পয়সা যখন তখন চেয়ে নিত, নইলে পুলিশকে খবর দেবে, এই হুমকি চলল সমানে। জীবন দুর্বিষহ করে তুলল আমার। অ্যালিস বড় হওয়ার পর তার নিগ্রহের মাত্রা ছাড়িয়ে গেল। অ্যালিস পাছে আমার অতীতের দুষ্কর্ম জেনে ফেলে, এই ভয়ে আমি সিটিয়ে থাকি। দেখে একদিন চেয়ে বসলো অ্যালিসকেই, কিন্তু এবার আমি বেঁকে বসলাম। ওর নোংরা রক্ত আমার রক্তের সঙ্গে মিশবে, এ কখনোই হতে পারে না। তাছাড়া ওর উদ্দেশ্য আমার সর্বস্ব গ্রাস করা। আমার আয়ু যে ফুরিয়ে এসছে সে খবর ও জানত। জেমস ছোকরার ওপর আমার কিন্তু বিতৃষ্ণা নেই, কিন্তু হাজার হলো শয়তান ম্যাকার্থির ছেলে সে। তাই ঠিক করলাম বোঝাপড়া করা যাক। হ্রদের পাড়ে দেখা করার ব্যবস্থা হলো। গিয়ে দেখি ছেলের সঙ্গে তর্ক হচ্ছে ম্যাকার্থির। আড়ালে দাঁড়িয়ে চুরুট খেতে লাগলাম। শুনলাম ছেলেকে বোঝাচ্ছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। এমনভাবে খেপাচ্ছে জেমসকে যেন আমার মেয়ে একটা বাজারের মেয়ে। শুনতে শুনতে অন্তরাত্মা বিষে উঠল, মাথার মধ্যে আগুনটা জ্বলে উঠল। আমার দিন তো ফুরিয়ে এসছে, কিন্তু এই শয়তান বেঁচে থাকলে যে আমার জীবনের সুখ শান্তি কিছুই থাকবে না। ভাবতে গিয়ে মাথায় রক্ত চড়ে উঠল। ঠিক করলাম আর না, ওকে খতমই করব। তাই ওকে ফোন করলাম, মাথায় পাথর মেরে। মরণ চিৎকার শুনে জেমস এসে পড়ার আগেই পালিয়ে গেলাম, কিন্তু আবার ফিরে আসতে হলো ফেলে যাওয়া আলখাল্লাটা নিয়ে যাওয়ার জন্য। হোমস সব লিখে নিল, ম্যাকার্থিকে দিয়ে সই করিয়ে নিল। তারপর বললে, আপনার বিচারের আয়োজন হচ্ছে ওপরকার বড় আদালতে। এই আদালতে তাই এই স্বীকারোক্তি আমি আর পেশ করব না। কিন্তু যদি দেখি বিনা দোষে সাজা পেতে যাচ্ছে জেমস, তাহলে তাকে বাঁচানোর শেষ উপায় হিসেবে এই স্বীকারোক্তি আমি কাজে লাগাবো। ততদিন এই লেখা আমার কাছেই থাকবে, আপনার মৃত্যুর পরেও থাকবে, কেউ জানবে না। বাঁচালেন, এবার শান্তিতে মরতে পারবো। বলে পা টেনে টেনে স্খলিত চরণে নিষ্ক্রান্ত হলেন বিশাল দেহী বৃদ্ধ টার্নার। আদালতে স্বীকারোক্তি পেশ করার আর দরকার হয়নি। অন্যান্য প্রমাণের জোরে জেমসকে খালাস করে আনে হোমস। মিস্টার টার্নার এখন পরলোকে। আশা করি তার মেয়েকে নিয়ে সুখে ঘরকন্যা করছে জেমস। আজও জানে না ওরা কি কুটিল ছায়ায় একদিন অন্ধকার হয়ে এসেছিল তাদের অতীত জীবন। এতক্ষণ আপনারা শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের গল্প বসকম ভ্যালির প্রহেলিকা। শার্লকের ভূমিকায় দেবাশিস চক্রবর্তী, ওয়াটসনের ভূমিকায় ও গল্প পাঠে অনির্বাণ চক্রবর্তী, করোনার এবং মিস্টার টার্নারের ভূমিকায় জয়ন্ত চৌধুরী, লেস্টারের ভূমিকায় মনোজ চক্রবর্তী, জেমস ম্যাকার্থি এবং অন্যান্য ভূমিকায় অরিত্র চৌধুরী, মিস টার্নারের ভূমিকায় শর্মিষ্ঠা চক্রবর্তী, সম্পাদনায় অরিত্র চৌধুরী। প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।